হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখব বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সেখানে 10 জন ব্যক্তি যারা নেতৃত্ব দিয়েছে, জোরালো করেছে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে সাহস জুগিয়েছে, সেই ব্যক্তিগুলোকে আজকে আমরা দেখব। হ্যাঁ একদম। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই। চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন এক স্বপ্ন নিয়ে বিশ্বের বুকে অদম্য সাহস নিয়ে মাথাচড়া দিয়ে ওঠা এই দেশটাকে কিছু বীর সৈনিক, আদর্শ সাহসী মায়ের সন্তানেরা কোটা আন্দোলনের পুরোটা সময়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বুকে সাহস জুগিয়েছেন। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। ছাত্ররা যখনই আন্দোলনে দুর্বল হয়ে যাচ্ছিল, তখনই এই সাহসী নেতারা যেভাবে পেরেছে তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আজকের ভিডিওতে আমরা সেই সাহসী 10 নেতাকে খুঁজে নিয়ে এসেছি, যারা এখন বাংলার মানুষের আইডল, যারা এখন পুরো বাংলাদেশে আলোচিত। আমাদের সামনে এগোতেই হবে, এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না। আজকের ভিডিওতে আমরা বর্তমানে সবচেয়ে ভাইরাল আলোচিত 10 নেতার খুঁটিনাটি সব তথ্য আপনাদের জানাবো এবং তাদের ভাইরাল ডায়লগগুলো একসাথে শোনাবো, যেগুলো শুনলে আপনার ভালো লাগবে। তাই চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের পুরো ভিডিওটা দেখি। আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই, কিন্তু যে গাঠনিক শক্তি ছিল, ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবাদর্শিক বোঝাপড়া। বাংলাদেশের বর্তমান ভাইরাল 10 সৎ সাহসী নেতার তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেরা মাস্টার মাইন্ড মাহফুজুর রহমান, যিনি এতদিন ছিলেন ক্যামেরার আড়ালে। অগুচরে থেকেই যিনি পুরো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। জানা গেছে এই মাহফুজুর আলম ছিলেন সমন্বয়কদের সমন্বয়ক। ক্যামেরার সামনে এসে তার সাদামাটা বক্তব্যগুলো এখন তুমুল ভাইরাল। ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই ২০-২৫ দিনে, ওই মোমেন্টটাকে আপনাকে রিএনেক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। মাহফুজুর আলম আলোচনায় উঠে আসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়ার পর মাহফুজুর আলম লাইমলাইটে চলে আসেন। ক্যামেরার আড়ালে থেকে সমন্বয়কদের প্রথম সারিতে না বসেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজুর আলম খুবই সাধারণ সাদাসিধে একজন তরুণ। তার অগোছালো কথাবার্তা শুনে প্রথমে মনে হতে পারে সে নর্মাল কেউ, তবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন তার মেধার শক্তি আসলে কতটা। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। আমাদের তালিকার দ্বিতীয় যে মহানায়ক রয়েছেন তিনি হলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। কোটা আন্দোলনে যার একটা সাহসী বক্তব্য ঝড় তুলেছিল পুরো বাংলাদেশে। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। ববি হাজ্জাজ কোটা আন্দোলন চলাকালে ছাত্রদের মনে অফুরন্ত সাহস জুগিয়েছেন। যখনই ছাত্ররা আন্দোলনে দুর্বল হতে যাচ্ছিল, তখনই এই নায়ক যেন দৌত হিসাবে ভয়ালো বার্তা নিয়ে হাজির হয়েছেন। তার কথাগুলো ছিল দারুণ সাহসী। তিনি আন্দোলনে ছাত্রদের পাশে রইলেন, ছাত্ররা আন্দোলনে জয়ী হইলেন এবং তিনি যেন আড়ালে চলে গেলেন। কি দারুণ মানসিকতা তার! ভাবুন একবার, আপনার দুঃসময়ে তিনি আপনাকে সাহস দিয়েছেন, জয়ী করে তুলতে সাহায্য করেছেন, অতঃপর যখন আপনি জয়ী হলেন তিনি অগোচরে চলে গেলেন। এরকম সাহসী নেতাকে সালাম। এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, এখানে আমাদের ভিডিওগুলো যখন দেখতাম আমাদের এখানে অনেকেরই বক্তব্য শুনেছি, ইনাদেরকেও দেখেছি আমরা, কিন্তু মানে নাম জানতাম না কিংবা তাদের পেশা কি সেটা জানতাম না। কয়েকজনের পরিচিতি পেয়েছিলাম আমরা, কয়েকজনের একদমই পরিচিতি ভালো করে পেয়েছি, কিন্তু ইনাদের যে দুজনকে দেখালো সেই দুজনকে কিন্তু আমরা সেভাবে দেখিও নি আর সেভাবে তার পরিচয় জানিনি। তো এখানে জানছি, বেশ ভালো লাগছে, ভালো ইন্টারেস্টিং ভিডিওটা। তবে আরো আগে সাহস দিয়েছেন, জয়ী করে তুলতে সাহায্য করেছেন, অতঃপর যখন আপনি জয়ী হলেন তিনি অগোচরে চলে গেলেন। এরকম সাহসী নেতাকে সালাম। এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, সেও শহীদ হয়েছে।
এইখানেই আমাদের এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি। আমাদের তালিকার তৃতীয় যে নায়ক রয়েছেন তিনি হলেন কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া একজন আইনজীবী যার নাম মনজুর আল মতিন। কোটা আন্দোলনে ছাত্রদের উপর যখন হাসিনার পালিত নামধারী পুলিশ সদস্যরা নির্বিচার গুলিবর্ষণ শুরু করে তখন বিবেকের তাড়নায় মনজুর আল মতিন নিজে থেকেই আদালতে রিট দায়ের করেন যেন ছাত্রদের উপর আর গুলি করা না হয়। আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আন্দোলন চলাকালীন সময়ে তিনি ছাত্রদের ভরসার অন্যতম একজন মানুষ হিসেবে কাজ করেছেন। যখনই ছাত্ররা দুর্বল হয়ে যাচ্ছিল তখনই আইনজীবীর রক্ত গরম করে দেওয়া বক্তব্য যেন আবারও নতুন করে সাহস জুগিয়েছে ছাত্রদের মনে। আন্দোলন চলাকালে তার সাহসী বক্তব্যগুলো ছিল বেশ ভাইরাল। মনজুর আল মতিন তার কর্মজীবনটা শুরু করেন একজন সংবাদকর্মী হিসেবে। এনটিভি এবং চ্যানেল 24-এ সিনিয়র উপস্থাপক হয়ে কাজ করেছেন মেধাবী এই নায়ক। এরপর 2012 সাল থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন মেধাবী এই নেতা। কোটা আন্দোলনে ব্যাপক পরিচিতি পান বাংলাদেশের এই কৃতি সন্তান। আন্দোলন সফল হবার পর অনেকটা আড়ালেই রয়েছেন তিনি। তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রী পিয়ন হয় 400 কোটি টাকার মালিক। আমাদের তালিকার চতুর্থ যে সৎ সাহসী মানুষটা রয়েছেন তিনি হলেন স্যার আসিফ নজরুল। কোটা আন্দোলনে এই মানুষটা ছিলেন তুমুল আলোচনায়। ছাত্রদের বুকে অদম্য সাহস জোগানো মানুষদের তালিকায় আসিফ নজরুল অন্যতম একজন। তার মুখের সাহসী বক্তব্যগুলো ছিল তুমুল ভাইরাল। আমাদের সময় নষ্ট করে না, হাত জোর করে বলছি আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন, আপনারা আমাদের সহযোগিতা করে আমরা বঙ্গভবনে যাব। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি একজন সৎ সাহসী রাজনৈতিক বিশ্লেষক যিনি সাদাকে সাদা বলতেই বেশি পছন্দ করেন। আসিফ নজরুল এবং মনজুর আল মতিন ছিলেন কোটা আন্দোলনের বিশেষ এক শক্তি যাদের জন্য ছাত্ররা আন্দোলনে শক্তি পেয়েছে। আসিফ নজরুল কোটা আন্দোলনের একজন সাহসী নায়ক যিনি নিজ দায়িত্বে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। পুলিশি বাধার মুখে আসিফ নজরুল ছিলেন একজন তলোয়ার যার ভয়াল আঘাতে পুলিশ বাহিনী অনেকটা চুপসে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। আমাদের এই তালিকার 5 নম্বরে যে সৎ সাহসী নেতা রয়েছেন তিনি হলেন বর্তমান তরুণ সমাজের আইডল নুরুল হক নূর। কোটা আন্দোলনে যিনি ছাত্রদের পক্ষ থেকে সংগ্রাম চালিয়ে গেছেন এবং তার সাহসী বক্তব্যগুলো আন্দোলনে তুমুল ভাইরাল ছিল। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। স্বৈরশাসক হাসিনার আমলেই নূরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, এমনকি কোটা আন্দোলন চলাকালে তাকে গুম করে ফেলা হয়েছিল। তবে হাসিনা তাকে খুব বেশি দিন আটকে রাখতে পারেনি, তিনি বের হয়ে আবারও আন্দোলন করে গেছেন। জানলে অবাক হবেন ভিপি নূরকে কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে আয়নাঘরের ভেতরেও রাখা হয়েছিল, তবে তিনি পিছু হাঁটেননি। যাই হোক, আগামী দিনগুলোতে এই নূর বড় কোনো সৎ সাহসী নেতা হয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করবে, ওনার কাছ থেকে এটাই প্রত্যাশা করি। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে আরও এক সৎ সাহসী নেতা জনাব সুহেল তাজ, যিনি বাংলার মানুষের কাছে ভালোবাসার আরেক নাম। কোটা আন্দোলনে এই সাহসী নেতা ছিলেন ছাত্রদের পক্ষে এবং তার বক্তব্যগুলো ছিল তুমুল আলোচনায়। মানুষ কি চায় আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? তানজিম আহমেদ সুহেল তাজ হলেন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান। সুহেল তাজ একজন সৎ সাহসী নায়ক যিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন হাসিনার স্বৈর শাসকতার কারণে। যাই হোক, কোটা আন্দোলনে স্বৈরাচারী হাসিনাকে পতনের ভূমিকায় এই সুহেল তাজের ভূমিকাও রয়েছে, যিনি একজন সৎ সাহসী মানুষ হিসেবে ছাত্রদের পক্ষে কথা বলেছেন। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আমাদের তালিকার সবশেষ যে ভাইরাল নায়ক রয়েছেন তিনি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের সবচেয়ে দুঃসাহসী এক ব্যক্তি হলেন এই বাবর। পার্শ্ববর্তী ভারতের যমদূত হিসেবে তিনি ব্যাপক পরিচিত, কারণ তার নাম শুনলেই ভারতের গলা শুকিয়ে যেত। গেল কোটা আন্দোলনে এই মানুষটার নাম ব্যাপকভাবে চর্চিত হয়েছে। তার দেওয়া একটা ডায়লগ কোটা আন্দোলনে বেশ ভাইরাল হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা ভারতের যতটুকু ক্ষতি করেছে তা করতে পারেনি পাকিস্তান ও চীন সরকারও। 2004 সালে ভারতের অঙ্গরাজ্য 7 সিস্টার্সকে অস্থিতিশীল করতেই বাবরের অবদান ছিল ব্যাপক। তিনি এই 7 সিস্টার্সকে 1 ট্রাক অস্ত্র সরবরাহ করেছিলেন। তারপর থেকে ভারতের কাছে লুৎফুজ্জামান বাবর ব্যাপক আলোচিত। কোটা আন্দোলনে বাবর ছিল বেশ ভাইরাল এবং তার একটা ডায়লগ ছিল তুমুল আলোচনায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ইনার অনেক কটা ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়েছিল, অনেকগুলো দেখেছি। তবে আগে যাদের কথা বললো যেইভাবে নেতৃত্ব দিয়েছিল সেই সময় ছাত্ররা অনেকটা সাহস পেয়েছিল। এটা দরকার যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, মানে এখন আমাদের এখানে আন্দোলন হচ্ছে বলে আমি জিনিসটা বেশি ফিল করি যে একজন শক্ত মানুষের প্রয়োজন যার কণ্ঠ শুনে সবাই মানে জোর পাবে, এই মানুষটার খুব দরকার। এরকম নেতৃত্ব আমাদের এখন জুনিয়র ডাক্তারদের মধ্যে কয়েকজন আছে, কিন্তু তাও মানে তাদের মধ্যেই আছে, বাদ বাকি সব জায়গায় পাওয়া যাচ্ছে না। থেকেও যে কেউ এসে নেতৃত্ব দেবে, মানে বাইরে থেকে বলতে কি কোনো আইনজীবী কিংবা কোনো ভালো বুদ্ধিজীবী বা কোনো মানুষ, কোনো ব্যক্তি যে তার কণ্ঠ নিয়ে সবাইকে জোরালো করতে পারবে, সবাইকে সাহস জোগাতে পারবে, এরকম। তবে এখন অনেকটা সত্যিকারে কলকাতায় দেখলে, তোমরা হয়তো নিউজ দেখছো, জানো অনেকটাই এখন জোরালো হয়েছে বিষয়টা, আরো দলে দলে মানুষ জয়েন করছে, সে আম জনতা হোক কিংবা কোনো শিল্পীজীবী হোক, অনেক অফিসে কাজ করে এরকম অনেকেই আছে যারা গিয়ে তাদের সাথে যোগদান করছে। আমরা চেষ্টা করছি নিজেদের মানে এখান থেকে যতটা পারা সম্ভব আন্দোলন করার, মানে আমাদের রানাঘাট শহর থেকে। তো যাই হোক, চেষ্টা করব আরো সবার পাশে থাকার। তো তোমরাও থেকো। তো চলো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।